প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি সলিউশন করব। আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হলো রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে 4টি মৌল দেওয়া আছে: লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম। এই চারটি মৌলকে কেন্দ্র করে তার গ্রুপ সংখ্যা, পর্যায়ের সংখ্যা, তার আয়নীকরণ শক্তি, বিভিন্ন পর্যায় সারণী, বিভিন্ন ধর্ম, নামকরণ, বিশেষ অবস্থা, এগুলো নিয়ে মূলত অ্যাসাইনমেন্টটি সাজানো হয়েছে। অ্যাসাইনমেন্টে যে 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নে 4 মার্ক করে, তা 4টা প্রশ্নে 16 মার্ক। তাহলে আমাদের ওইভাবে বর্ণনা দিতে হবে যে প্রত্যেকটা প্রশ্ন 4 মার্কের, সেইভাবে তুলনা করে আমাদের বর্ণনা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করে দেই। প্রথম প্রশ্ন ছিল পর্যায় নির্ণয় করো। এর মান বন্টনগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। আমরা লিখতে হবে কিভাবে তার একটু ধারণা আমরা দিয়ে দিই। পর্যায় নির্ণয় করতে হলে প্রথমে পর্যায়টা কি এটা আমাদের লিখতে হবে, পর্যায় কিভাবে বের করা যায় সেটা লিখতে হবে, তারপর আমাদের পর্যায় নির্ণয় করতে হবে। আমরা স্টার্ট করব এইভাবে। লিখবো, আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায়। অর্থাৎ একটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, তার সর্বশেষ কক্ষপথ যেটা, সেই কক্ষপথ সংখ্যাটা হচ্ছে তার পর্যায়। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখো যে একটাই মাত্র কক্ষপথ, এটাই সর্বশেষ কক্ষপথ, এটাই তার পর্যায়। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 2টি কক্ষপথ, তাহলে সর্বশেষ কক্ষপথ 2, এটাই তাই পর্যায়। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে ধরো 3টি কক্ষপথ, তাহলে সর্বশেষ কক্ষপথ 3, তাহলে 3ই তার পর্যায়। উদ্দীপকের 4টি মৌল দেওয়া ছিল, এই 4টি মৌলের আমাদের পর্যায় নির্ণয় করতে হবে। তাই এখানে আমাদের প্রথমে পর্যায়ের সংজ্ঞাটা দিতে হবে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায়, সংজ্ঞাটা দিতে হবে। তারপর বলতে হবে, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে একটি কক্ষপথ থাকে, তাহলে ওই একটি কক্ষপথ এটাই তার পর্যায়। যদি বহিস্থ কক্ষপথ, যদি 2টি কক্ষপথ থাকে, তার 2 নম্বর কক্ষপথটাই সর্বশেষ কক্ষপথ, এটাই তার পর্যায়। যদি 3টি কক্ষপথ থাকে ইলেকট্রন বিন্যাসে, তাহলে 3 নম্বর কক্ষপথটাই তার সর্বশেষ কক্ষপথ, এটাই তার পর্যায়। তো উদ্দীপকের 4টি মৌল: 1 লিথিয়াম, 2 বেরিলিয়াম, 3 সোডিয়াম, 4 ম্যাগনেসিয়াম। এই 4টি মৌলের আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব তার সর্বশেষ কক্ষপথ কোনটা। 1 নম্বরটা সর্বশেষ কক্ষপথ, 2 নম্বরটা সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ সংখ্যাটা হচ্ছে তার পর্যায়। প্রথমে আমরা লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করি। প্রথম মৌল লিথিয়াম, ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যায়? 1s2 2s1। এখানে আমরা এভাবে আন্ডারলাইন দিলাম, নাম্বারিং করলাম। সর্বশেষ কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, তাহলে লিথিয়ামের পর্যায় 2। তাহলে লিথিয়াম এর 2টি কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ 2।
তাই পর্যায়। তাহলে লিথিয়ামের আমরা পর্যায় বের করে ফেললাম। এইভাবে আমরা বেরিলিয়াম বের করব, সোডিয়াম বের করব, ম্যাগনেসিয়াম বের করব। দ্বিতীয় মৌল বেরিলিয়াম 4, এর ইলেকট্রন বিন্যাস করি। বহিস্থ কক্ষপথ নাম্বারিং করলাম। বেরিলিয়ামেরও 2টি কক্ষপথ, এরও 2টি কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, এটা। তাই পর্যায়। তাহলে আমাদের 2টো মৌল হয়ে গেল। এখন আমরা বের করি তৃতীয় মৌল। তৃতীয় মৌল সোডিয়াম। তৃতীয় মৌল সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। এখানে আমরা নাম্বারিং করলাম 3s1। সোডিয়ামের 3টি কক্ষপথ, সর্বশেষ 3 নম্বর কক্ষপথ। অতএব পর্যায় 3। চতুর্থ মৌল ম্যাগনেসিয়াম, এর ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2। এটা তার বহিস্থ কক্ষপথ। ম্যাগনেসিয়াম 12, এর মোট কক্ষপথ 3টা। সর্বশেষ কক্ষপথ 3। অতএব পর্যায় 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ শুরু করতেছি। আমরা জানি পর্যায়ের সারণীতে উপর থেকে নিচে যে খাড়া স্তম্ভগুলো বিদ্যমান, এই খাড়া স্তম্ভগুলোকেই বলা হয় গ্রুপ। পর্যায়ের সারণীতে মোট গ্রুপ আছে 18টি। এখন আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে কিভাবে গ্রুপ বের করব? গ্রুপ বের করার কয়েকটি নিয়ম আছে। এস অরবিটালভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম আছে। পি অরবিটালভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম আছে। ডি অরবিটালভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম আছে।
এস অরবিটাল ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম আছে। তার মানে গ্রুপ বের করার 4টি নিয়ম। এস অরবিটাল ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম, পি অরবিটাল ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম, ডি অরবিটাল ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম, এফ অরবিটাল ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম। আমাদের শুরুতে এই নিয়মগুলো আলোচনা করতে হবে। তারপরে উদ্দীপকে যে 4টি মৌল আছে এই 4টি মৌলের এই নিয়মের মধ্যে কোন নিয়মের মধ্যে পড়ে এবং তাদের গ্রুপ কি সেটা বলতে হবে। তাহলে আমরা এস অরবিটাল ভুক্ত মৌলগুলোর গ্রুপ নির্ণয়। আমরা জানি এস অরবিটাল ভুক্ত মৌল 14টি, গ্রুপ 1 এ আছে 7টি, গ্রুপ 2 এ আছে 6টি, আর হিলিয়াম এই 14টি হচ্ছে এস অরবিটাল ভুক্ত মৌল। এই 14টি মৌলের গ্রুপ নির্ণয়ের সিস্টেমটা কি? গ্রুপ নির্ণয়ের সিস্টেম, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে থাকে তাকেই তো এস অরবিটাল ভুক্ত মৌল বলে। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে থাকে তাকে এস অরবিটাল ভুক্ত মৌল বলে। এস অরবিটাল ভুক্ত মৌল 14টি। একটা হচ্ছে হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই গ্রুপ 1 এ 7টি, গ্রুপ 2 এ 6টি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, আর হচ্ছে হিলিয়াম। এই 14টি হচ্ছে এস অরবিটাল ভুক্ত মৌল। এই 14টি মৌলের মধ্যে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব? গ্রুপ নির্ণয় করার সিস্টেম হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং সর্বশেষ এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দেখতে হবে। যদি এস অরবিটালে 1টি ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 1, এস অরবিটালে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 2। তাহলে আমরা এখানে কি লিখব? প্রথমে এস অরবিটাল ভুক্ত মৌল কাদেরকে বলে, এরা কয়টি, এদের গ্রুপ বের করার নিয়ম কি, যে সর্বশেষ এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই তাদের গ্রুপ। যদি সর্বশেষ এস অরবিটালে 1টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 1, সর্বশেষ এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকে গ্রুপ 2। এখানে আমরা এটা লিখব। এরপরে 2 নম্বর, পি অরবিটাল ভুক্ত মৌলগুলোর গ্রুপ নির্ণয়। পি অরবিটাল ভুক্ত মৌল তো 36টি। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে থাকে তাকে পি অরবিটাল ভুক্ত মৌল বলে। পি অরবিটাল ভুক্ত মৌল গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 হিলিয়াম ব্যতীত। এই গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এখানে 6টি গ্রুপ আছে। সেই 6টি গ্রুপে 36টি, 6টা করে 36টি মৌল। এরা হচ্ছে পি অরবিটাল ভুক্ত মৌল। এদের গ্রুপ নির্ণয় সিস্টেমটা কি? এদের গ্রুপ নির্ণয় সিস্টেম, তাহলে আমাদের এখানে প্রথমে পি অরবিটাল ভুক্ত মৌল কাকে বলে বলতে হবে, এরা কারা 36টি মৌল উল্লেখ করে দিতে হবে এবং এদের গ্রুপ নির্ণয় সিস্টেম হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ এস অরবিটাল, সর্বশেষ পি অরবিটাল যে কয়টি ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করলে পাওয়া যাবে গ্রুপ। অবশ্যই সর্বশেষ এস অরবিটাল, সর্বশেষ পি অরবিটালে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন যোগ করতে হবে
তার সাথে 10 যোগ করলে আমরা গ্রুপ পাবো। এ হচ্ছে পি অরবিটালভুক্ত মৌলগুলোর গ্রুপ নির্ণয়ের সিস্টেম বা পদ্ধতি। 3, ডি অরবিটালভুক্ত মৌলগুলোর গ্রুপ নির্ণয়। ডি অরবিটালভুক্ত মৌলগুলো কারা? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে থাকে তাদেরকে ডি অরবিটালভুক্ত মৌল বলে। এরা কারা? এরা গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এখানে আছে 40টি মৌল। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এখানে 40টি মৌল আছে। এই 40টি মৌল ব্যতিক্রম আছে থোরিয়াম, মিলে 41টি হচ্ছে ডি অরবিটালভুক্ত মৌল। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 4টা করে আছে প্রত্যেক গ্রুপে। গ্রুপ 3 এ 4টা আছে, স্ক্যান্ডিয়াম, ইটেরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম 4টা। গ্রুপ 4 এ 4টা, গ্রুপ 5 এ 4টা, এভাবে গ্রুপ 12 পর্যন্ত 4 দশে 40টা। ব্যতিক্রম থোরিয়াম যেটা নিচে রাখা আছে, এই 41টা হচ্ছে ডি অরবিটালভুক্ত মৌল। এদের গ্রুপ বের করার সিস্টেমটা কি? এদের গ্রুপ বের করার সিস্টেম আছে, এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সর্বশেষ এস অরবিটাল ইলেকট্রন সর্বশেষ ডি অরবিটাল ইলেকট্রন যোগ করতে হবে। সর্বশেষ ডি অরবিটাল, সর্বশেষ এস অরবিটাল, এই দুই অরবিটালের ইলেকট্রন যোগ করলে পাওয়া যাবে গ্রুপ। এটা হচ্ছে ডি অরবিটালভুক্ত মৌল গ্রুপ নির্ণয়। 4, এফ অরবিটালভুক্ত মৌলের গ্রুপ। এফ অরবিটালভুক্ত মৌল কারা? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে থাকে তাকে এফ অরবিটালভুক্ত মৌল বলে। এফ অরবিটালভুক্ত মৌল 27টি। পর্যায় সারণীর নিচের দিকে এই 27টি মৌল আছে, যেটাকে আমরা ল্যান্থেনাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ বলি। সেই 27টি মৌল হচ্ছে সিরিয়াম থেকে লুটিসিয়াম আর প্রোটেক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম। সিলিনিয়াম থেকে লুটিসিয়াম এখানে আছে 14টি, আর প্রোটেক্টেনিয়াম থেকে লরেন্সিয়াম এখানে আছে 13টি। মোট 27টি হচ্ছে এফ অরবিটালভুক্ত মৌল। এই মৌলগুলোর গ্রুপ কিভাবে নির্ণয় করব? সিরিয়াম থেকে লুটিসিয়াম এখানে যে 14টি মৌল আছে, এদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন থাকবে 4f এ। আর প্রোটেক্টেনিয়াম থেকে লরেন্সিয়াম এই 14টি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি থাকবে 5f এ। 4f এ ইলেকট্রন থাক আর 5f এ থাক, এরা সবাই গ্রুপ 3 এর মৌল। সবাই গ্রুপ 3, এদের গ্রুপ 3। এই গ্রুপ নির্ণয়ের নিয়মগুলো লেখার পর আমাদের যে উদ্দীপকের যে 4টি মৌল আছে, এই 4টি মৌলের এখন আমরা কি করব? 4টি মৌলের এখন আমরা গ্রুপ নির্ণয় করব। উদ্দীপকের 4টি মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করব, করার পর দেখব কে কোন অরবিটালভুক্ত মৌল। কে এস অরবিটালভুক্ত মৌল, কে পি অরবিটালভুক্ত মৌল, কে ডি অরবিটালভুক্ত মৌল, অথবা কে এফ অরবিটালভুক্ত মৌল। এটা আমরা দেখব, তারপরে এর গ্রুপ বের করব।
উদ্দীপকের 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস: লিথিয়াম 3 1s2 2s1, বেরিলিয়াম 4 1s2 2s2, সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। আমরা দেখতে পাচ্ছি 4টি মৌলর সর্বশেষ ইলেকট্রন s এ আছে। এটা সবাই s অরবিটালভুক্ত মৌল, অতএব উদ্দীপকের 4টি মৌলই s অরবিটালভুক্ত মৌল। উদ্দীপকের 4টি মৌলই s অরবিটালভুক্ত মৌল। এদের গ্রুপ নির্ণয়ের নিয়ম আমরা বলেছি যে s এ যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই তাদের গ্রুপ। লিথিয়ামের s এ একটা ইলেকট্রন, সোডিয়ামের s এ একটা ইলেকট্রন। তাহলে অতএব লিথিয়ামের গ্রুপ 1, লিথিয়াম এর গ্রুপ 1, সোডিয়াম এর গ্রুপ 1। ম্যাগনেসিয়ামের বহিস্থ কক্ষপথের s অরবিটালে 2টি ইলেকট্রন, s অরবিটালে 2টি ইলেকট্রন। তাহলে বেরিলিয়ামেরও 2টি, ম্যাগনেসিয়ামও 2টি। তা বেরিলিয়ামের গ্রুপ 2, গ্রুপ 2, ম্যাগনেসিয়াম 12 এর গ্রুপ 2। তাহলে বেরিলিয়ামের গ্রুপ 2, ম্যাগনেসিয়ামের গ্রুপ 2, কারণ s অরবিটালে 2টি ইলেকট্রন আছে। তাহলে আমাদের খ সলিউশন হয়ে গেল। এখন আমরা গ তে যাব। গ তে উদ্দীপকের 4টি মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে বলা হয়েছে। তাহলে আমাদের শুরুতে আয়নীকরণ শক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়, এগুলো একদম সুন্দর করে লিখতে হবে। প্রথমে আয়নীকরণ শক্তির সংজ্ঞা। আমরা জানি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে একে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। সংজ্ঞাটা একদম এভাবে লিখতে হবে। বইয়ে যে সংজ্ঞাটা আছে বইয়ের আদলেই আমরা বলেছি, শুধু এক জায়গায় একটু পরিবর্তন করে দিয়েছি। আবার বলতেছি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে একে 1 মোল একক ধনাত্মক আয়ন, এই একক শব্দটা বইয়ে ছিল না, একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে আমরা প্রথমে আয়নীকরণ শক্তির সংজ্ঞা লিখব, তারপরে লিখব আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। এরপর লিখব একটি পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই বৃদ্ধি পায়। এর কারণ একটি পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা 1 করে বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা 1 করে বৃদ্ধি পায়। একটি মোলে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে, তাহলে বহিস্থ কক্ষপথে ইলেকট্রনও 1 করে বৃদ্ধি পায়। কিন্তু একটি পর্যায়ে যতগুলো মৌল থাকে সবার কক্ষপথ সংখ্যা সমান।
বিপরীত ধর্মী আধান যতই বেড়ে যাবে এদের মধ্যে আকর্ষণ তত বেড়ে যাবে, আর আকর্ষণ বেড়ে গেলে বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে। এই কারণে একটি পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই বেড়ে যায়। এই কথাটা এখানে লিখতে হবে। এবং এরা বেরিলিয়াম 4 ইলেকট্রোবিন্যাস 2-2, বোরন 5 ইলেকট্রোবিন্যাস 2-3, কার্বন 6 2-4, নাইট্রোজেন 7 2-5। এইটা তোমরা দিতে পারো যে বাম থেকে ডানে গেলে আমাদের কি হচ্ছে, ইলেকট্রন এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এই যে 3 4 5 6 7 কক্ষপথ সবারে দুইটা, ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে আবার নিউক্লিয়াসে প্রোটনও বৃদ্ধি পাচ্ছে। এই কারণে তুমি এই লাইনটা দিতে পারো। এই পর্যায়ের কথা বলার পর তুমি এখন গ্রুপের আলোচনা করবা। একটি গ্রুপের ওপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই হ্রাস পায়। এর কারণ একটি গ্রুপের ওপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ইলেকট্রন প্রোটন ঠিকই বৃদ্ধি পায়, কিন্তু পাশাপাশি একটি করে কক্ষপথ বৃদ্ধি পায়। আর কক্ষপথ বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের দূরত্ব বেড়ে যায়, আর দূরত্ব যত বেড়ে যাবে নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন বহিস্থ কক্ষপথের ইলেকট্রন এর মধ্যে আকর্ষণ কমে যাবে, ফলে ইলেকট্রন সরানো সহজ হবে, ফলে আয়নীকরণ শক্তি মান কমে যাবে। যেমন ধরো গ্রুপ 1 হাইড্রোজেন 1, লিথিয়াম 2 1, সোডিয়াম 2 8 1, পটাশিয়াম 2 8 8 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা গ্রুপের ওপর থেকে যতই নিচের দিকে যাওয়া যাচ্ছে এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 1 3 11 19 ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাশাপাশি একটি করে কক্ষপথ বৃদ্ধি পেয়েছে। এর একটা কক্ষপথ, এর দুটা, এর তিনটা, এর চারটা। কক্ষপথ বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের দূরত্ব বেড়ে যাবে, আর দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যাবে, ফলে বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো সহজ হবে এবং আয়নীকরণ শক্তির মান কমে যাবে। 3 নম্বরে লিখতে হবে, এটাই সবাই মিস করবে, আমি মিস করে ফেলছিলাম, সবাই মিস করতেছে এটাই। যদি কোনো মৌলের বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল হয়, সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হয়, সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে। এই কথাটা স্পষ্টভাবে লিখতে হবে। যদি কোনো মৌলের বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটি সুস্থিতিশীল হয় সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে। সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হচ্ছে ধরো 1s2 2s2 3s2 অথবা 2p3 অথবা 2p6 3p3 3p6 4p3 4p6। এগুলো হচ্ছে সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এগুলো থেকে ইলেকট্রন সরাতে হলে এরা তার স্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা ভাঙতে চায় না, তাই এদের ইলেকট্রন সরাতে অন্যান্য ইলেকট্রন বিন্যাসের মৌলের চেয়ে শক্তি বেশি লাগে, এদের আয়নীকরণ শক্তি বেশি হয়। যেমন আমাদের এখানে বেরিলিয়াম উদ্দীপকের মৌল বেরিলিয়াম আছে, এটা সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছে, s অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। s অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকলে সহজে সেই ইলেকট্রন ছাড়তে যাবে না, কারণ এ সুস্থিতিশীল আছে। তা সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়, কারণ মৌল তার সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস ভাঙতে চায় না, স্টেবল অবস্থাটা ভাঙতে চায় না, অস্থিতিশীল হতে চায় না। এই কথাটা অবশ্যই তোমাকে এখানে লিখতে হবে।
উদ্দীপকের চারটি মৌলে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম 3, বেরিলিয়াম 4, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। আমরা এটা গ্রুপ করেই দিতে পারি। এই হচ্ছে চারটি মৌল, আমাদের উদ্দীপকের চারটি মৌল। এখানে লিখতে হবে উদ্দীপকের চারটি মৌল হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম আর লিথিয়াম এটা একই গ্রুপের মৌল, এদের গ্রুপ হচ্ছে 1। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এরা একই গ্রুপের মৌল, এদের গ্রুপ 2। লিথিয়াম, বেরিলিয়াম এরা একই পর্যায়ের মৌল, এদের পর্যায় 2। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরা একই পর্যায়ের মৌল, এদের পর্যায় 3। এখন আমরা তুলনা করব কার আয়নীকরণ শক্তি বেশি। প্রথমে আমরা তুলনা করব পর্যায় ভিত্তিক, তারপরে গ্রুপ ভিত্তিক, তারপরে আমরা বাকি মৌলগুলোর সাথে কম্পেয়ার করব। প্রথমে আমরা চলে যাই লিথিয়াম, বেরিলিয়াম। উদ্দীপকের চারটি মৌলের মধ্যে লিথিয়াম ও বেরিলিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল। এরপরে লিখতে হবে একটি পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই বৃদ্ধি পায়। আমি আগে কারণটা লিখেছি, লিখব। যেহেতু বেরিলিয়াম লিথিয়ামের ডান পাশে অবস্থিত, এখানে লিখব যেহেতু বেরিলিয়াম লিথিয়ামের ডান পাশে অবস্থিত, তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, লিথিয়ামের আয়নীকরণ শক্তি কম। ইকুয়েশন নাম্বার 1। ঠিক এইভাবে প্যারা প্যারা করে লিখতে হবে। এরপর আমরা লিখব উদ্দীপকের চারটি মৌলের, আবার আগের মতো উদ্দীপকের চারটি মৌলের মধ্যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। সোডিয়াম ও ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। আমরা জানি একটি পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই বৃদ্ধি পায়। যেহেতু ম্যাগনেসিয়াম সোডিয়ামের ডান পাশে অবস্থিত, তাহলে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। এটা লিখে আমরা এই লাইনটা লিখব, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। এটা ইকুয়েশন নাম্বার 2। এরপরে আমরা আবার লিখব উদ্দীপকের চারটি মৌলের মধ্যে লিথিয়াম ও সোডিয়াম 1 নং গ্রুপের মৌল। চারটি মৌলের মধ্যে লিথিয়াম, সোডিয়াম 1 নং গ্রুপের মৌল। একটি গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই হ্রাস পায়। যেহেতু লিথিয়ামের নিচে সোডিয়াম অবস্থিত, তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম, লিথিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। এই কথাটা বলার পর আমরা লিখব লিথিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। ইকুয়েশন নাম্বার 3। এরপরে আমরা এইখানে চলে যাব, আমাদের একটু উপরে মুছতে হবে। এইখানে লিখতেছি। এরপরে আমাদের লিখতে হবে উদ্দীপকের চারটি মৌলের মধ্যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম, এখানে লিখতে হবে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম একই গ্রুপ 2 নং গ্রুপের মৌল।
আর একটা গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই হ্রাস পায়। বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম অবস্থিত, তাহলে ম্যাগনেসিয়াম আয়নীকরণ শক্তি কম, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কম, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমরা লিখব বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। এটা ইকুয়েশন নাম্বার 4। এখন দেখো আমাদেরকে সোডিয়াম লিথিয়াম ম্যাগনেসিয়াম তুলনা হয় নাই, সোডিয়াম বেরিলিয়াম তুলনা হয় নাই। এইগুলা তুলনা করলেই আমাদের কিন্তু আমরা চারটা মৌলের কার আয়নীকরণ শক্তি কার কম আমরা একটা ক্রম বের করতে পারবো। এখন আমরা লিথিয়াম ম্যাগনেসিয়াম আর সোডিয়াম বেরিলিয়াম এই দুটোর মধ্যে আমরা তুলনা করব। প্রথমে আমরা কম্পেয়ার করি লিথিয়াম ম্যাগনেসিয়াম, লিথিয়াম ও ম্যাগনেসিয়াম। লিথিয়াম ও ম্যাগনেসিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর কক্ষপথ 2টি, আমরা ইলেকট্রন বিন্যাস দিয়েছি। ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা 12, এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর কক্ষপথ 3টি, আমরা দরকার ইলেকট্রন বিন্যাস দিয়ে দেব। লিথিয়াম 3 1s2 2s1, ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম আকারে বড়, কক্ষপথ একটি বেশি, তাহলে তো ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কম হওয়ার কথা, কিন্তু না, তা কিন্তু না। এখানে ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন বিন্যাসে 3s2, এটা সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এটা সহজে ম্যাগনেসিয়াম ভাঙতে চাবে না, যদিও আকারে বড় হোক কিন্তু সহজেই ভাঙতে চাবে না। এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে। আমরা বললাম এর আগে বর্ণনায় দিয়েছি যে সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন সরানো কঠিন হয়ে যায়, আয়নীকরণ শক্তিমান বেড়ে যায়। আমরা এই কথাগুলো এখানে লিখবো যে ম্যাগনেসিয়ামের বহিস্থ কক্ষপথের 3s এর 2টি ইলেকট্রন বিদ্যমান, যেহেতু s অরবিটালটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এই অরবিটালটি সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, তাই সুস্থিতিশীলতা সে ভাঙতে চাবে না, অস্থিতিশীল হতে চাবে না, তাই 3s2 থেকে ইলেকট্রন ছড়াতে বেরিলিয়ামের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়ামের কম। সরি, ভুল বলছি, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, লিথিয়ামের কম। লিথিয়াম, এটা ইকুয়েশন নাম্বার আমরা দেব 5। তাহলে 5 নম্বর হয়ে গেল, আমাদের কম্পেয়ার হয়ে গেল লিথিয়াম ম্যাগনেসিয়াম। আর একটা কম্পেয়ার আমাদের করতে হবে, সেটা সোডিয়াম আর বেরিলিয়াম। প্রথমে 4টি মৌলের মধ্যে সোডিয়াম এবং বেরিলিয়াম এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি এটা আমরা এখনো তুলনা করি নাই। সোডিয়াম আর বেরিলিয়াম, বেরিলিয়াম 4, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। এই দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের কক্ষপথ 2টি, সোডিয়ামের কক্ষপথ 3টি, এগুলো এখানে লিখতে হবে। তা বেরিলিয়ামের চেয়ে সোডিয়ামের আকার বড়, তা সোডিয়াম আকার বড় হওয়ায় এর বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো সহজ হবে, ফলে এর আয়নীকরণ শক্তি কম হবে। অপরদিকে বেরিলিয়ামের 2টি কক্ষপথ আকার ছোট এবং 2s অরবিটাল সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে আছে, ফলে s অরবিটাল থেকে বেরিলিয়াম সহজে ইলেকট্রন দিতে চাবে না, তাই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি অনেক বেশি হবে। তাই এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, সোডিয়ামের অনেক কম। এটা ইকুয়েশন নাম্বার 6। এখন আমরা 1 2 3 4 5 6 সমীকরণ থেকে আমরা আয়নীকরণ শক্তির ক্রম, কার আয়নীকরণ শক্তি বেশি কার আয়নীকরণ শক্তি কম সেটা আমরা তুলনা করতে পারি। তাহলে আমরা লিখব সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3,
সমীকরণ 4, সমীকরণ 5, সমীকরণ 6 থেকে পাই। এখান থেকে আমরা কম্পেয়ার করলে সবচেয়ে বেশি পাই বেরিলিয়াম। বেরিলিয়াম সোডিয়ামকে দেখো এভাবে গুঁতা দিয়েছে, আর বেরিলিয়াম লিথিয়ামকে গুঁতা দিয়েছে। এই যে সোডিয়াম লিথিয়াম, লিথিয়াম সোডিয়ামকে দিয়েছে, বেরিলিয়াম লিথিয়ামকে দিয়েছে। তো সবচেয়ে বেশি কাল আয়নিক শক্তি সবচেয়ে বেশি বেরিলিয়ামের, তারপরে আয়নিক শক্তি বেশি ম্যাগনেসিয়ামের, তারপরে আয়নিক শক্তি লিথিয়ামের, তারপরে আয়নিক শক্তি সবচেয়ে কম সোডিয়াম। এই হচ্ছে উদ্দীপকের 4টি মৌলের আয়নীকরণ শক্তির ক্রম, কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গ নম্বরটা সলিউশন হয়ে গেল। এখন আমরা ঘতে চলে যাব। ঘ নম্বরে বলা হয়েছে যে মৌল সংশ্লিষ্ট গ্রুপ শ্রেণীর বৈশিষ্ট্য। উদ্দীপকে যে 4টি মৌল ছিল, এই 4টি মৌলের গ্রুপ শ্রেণীর বৈশিষ্ট্য, এদের নামকরণ, এদের ধর্ম, এই গ্রুপ ভিত্তিক আলোচনা করতে বলা হয়েছে। তাহলে আমরা ঘতে চলে যাই। আমরা কিভাবে ঘ নম্বর লিখব? উদ্দীপকের 4টি মৌলের মধ্যে লিথিয়াম সোডিয়াম একই গ্রুপের মৌল, এটা আমরা গতে বলেছি। এরা 1 নং গ্রুপের মৌল, এটা আমরা এখানে লিখব। লিথিয়াম সোডিয়াম 1 নং গ্রুপের মৌল উদ্দীপকের 4টি মৌলের মধ্যে। আর 1 নং গ্রুপের মৌল কারা? পর্যায় সারণীতে 1 নং গ্রুপের মৌল হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম। এই হচ্ছে 7টি মৌল হচ্ছে 1 নং গ্রুপের মৌল। এই 1 নং গ্রুপের এই 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌলকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে 1 নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তোমাকে কিভাবে লিখতে হবে? তোমাকে বলতে হবে উদ্দীপকের 4টি মৌলের মধ্যে লিথিয়াম সোডিয়াম 1 নং গ্রুপের মৌল। 1 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে এই 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। কারণগুলো বলতে হবে। 1, এদের অক্সাইডগুলো তীব্র ক্ষারক, তীব্র ক্ষার, এদের অক্সাইডগুলো তীব্র ক্ষার। 2, এরা পানিতে যুক্ত হয়ে ক্ষার উৎপন্ন করে। 3, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এই কয়টা কথা লেখার পর তুমি বিক্রিয়া দিবা। যেমন সোডিয়াম প্লাস অক্সিজেন, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড প্লাস পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। 3টা বৈশিষ্ট্য আমরা 3টা বিক্রিয়া দিয়ে দিব। 3টা বিক্রিয়া দেওয়ার পর আমরা এই গ্রুপের বৈশিষ্ট্যগুলো লিখব। এই গ্রুপের বৈশিষ্ট্য 1, বৈশিষ্ট্যগুলো অনেক লেখা যাবে, অনেক বৈশিষ্ট্য লেখা যাবে। আমি 5টা বা 6টা বৈশিষ্ট্য দিচ্ছি। 1 নম্বর, এরা আছে তীব্র ক্ষার ধর্ম প্রদর্শন করে। এরা এই গ্রুপের মৌলগুলো তীব্র ক্ষার ধর্ম প্রদর্শন করে। 2, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 3, এই গ্রুপের মৌলগুলোর উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই এদের সক্রিয়তা বৃদ্ধি পায়। অর্থাৎ লিথিয়াম থেকে নিচের দিকে যাবা ততই এদের সক্রিয়তা, এটা হচ্ছে ধনাত্মকতার দিক দিয়ে সক্রিয়তা বৃদ্ধি পায়। ধনাত্মকতার দিক দিয়ে এদের সক্রিয়তা বৃদ্ধি পায়। 4, এরা তীব্র বিজারক হিসেবে কাজ করে।
এরা সর্বদা একটা ইলেকট্রন বর্জন করে জারণ ঘটায় এবং বিজারক হিসেবে কাজ করে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন, সোডিয়াম প্লাস, এরকম উদাহরণ দিতে পারো বৈশিষ্ট্যের সাথে সাথে। 5 এরা তীব্র তড়িৎ ধনাত্মক। 6 এই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত আকার বৃদ্ধি পায়, আকার তো বাড়বেই। 6 এই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই কমে যায়। এইভাবে তুমি অনেকগুলো বৈশিষ্ট্য দিতে পারো, আয়নীকরণ শক্তি দিতে পারো, তড়িৎ ঋণাত্মকতা বলতে পারো, আরো অনেক কিছু বলতে পারো। এইভাবে আমরা 5টা 7টা মিনিমাম 5টা বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করতে হবে। এই হচ্ছে গ্রুপ 1। এরপর আমরা চলে যাবো গ্রুপ 2। লিখতে হবে উদ্দীপকের 4টি মৌলের মধ্যে, এখানে লিখতে হবে উদ্দীপকের 4টি মৌলের মধ্যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মৌল, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মৌল, অর্থাৎ 2 নং গ্রুপের মৌল। এই গ্রুপের অন্য মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম 12, স্ট্রনশিয়াম 38, বেরিয়াম 56 আর রেডিয়াম 88। এই 6টি মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয়। কেন মৃৎক্ষার ধাতু বলা হয়? কারণ এদের যৌগগুলো সাধারণত মাটিতে পাওয়া যায়। 2 এদের অক্সাইডগুলো তীব্র ক্ষারক। 3 এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই কথা বলার পর তোমাকে বলতে হবে যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু ক্ষারক, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে ক্ষারক, অ্যাসিড, লবণ, পানি। ক্ষারক ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারো, এটা অ্যাসিড, এটা লবণ, আর এটা তো পানি, তাহলে নিশ্চয়ই এটা ক্ষারক। এখন এই গ্রুপের বৈশিষ্ট্য, এই গ্রুপের তোমাকে পয়েন্ট আকারে বৈশিষ্ট্য দিতে হবে, মিনিমাম 5টি বৈশিষ্ট্য দিতে হবে। 1 এই গ্রুপের মৌলগুলো সাধারণত যৌগ আকারে মাটিতে পাওয়া যায়। 2 এদের অক্সাইডগুলো তীব্র ক্ষারক। 3 এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 4 এরা সবাই 2টি ইলেকট্রন বর্জন করে তীব্র দ্বিধনাত্মক আয়ন হিসেবে থাকে, দ্বিধনাত্মক 2টি ইলেকট্রন দান করে। 5 এরা সাধারণত জারণ ঘটায়, তাই তীব্র বিজারক ধর্ম প্রদর্শন করে। 6 এই গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই আকার বৃদ্ধি পায়। 7 এই গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই হ্রাস পায়। আমরা 7টি বৈশিষ্ট্য দিলাম, আমরা আরো অনেক বৈশিষ্ট্য দেওয়া যাবে, তবে মিনিমাম 5টি বৈশিষ্ট্য তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত অ্যাসাইনমেন্টটি শেষ করে ফেললাম। আমরা যদি সবকিছু আমরা বোর্ডে লিখে দেই নাই, তোমাদেরকে পুরাটা ভালোভাবে বুঝে নিজের ভাষায় লিখতে হবে। আমরা এখানে আয়নীকরণ শক্তি গতে কম্পেয়ার করার ক্ষেত্রে ওইখানে যে সুস্থিতিশীলতার ব্যাপারটা আছে সেটা খেয়াল রাখতে হবে, সেখানে ভুল করা যাবে না। ঘতে এসে এই যে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এর সংজ্ঞা এবং এরা কেন ক্ষার ধাতু, কেন মৃৎক্ষার ধাতু, এগুলো অবশ্যই বলতে হবে, আর বৈশিষ্ট্য নিজের মতো লিখতে হবে। খতে গ্রুপ নির্ণয়ের নিয়মগুলো পারফেক্টলি দিতে হবে, নিয়মগুলোতে 50% মার্ক। গ্রুপ বের করার পরে প্রশ্ন, কতে পর্যায় কাকে বলে, পর্যায় কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়টা অবশ্যই থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।